মহারাষ্ট্রের ছোট্ট শহর মালেগাঁও, যেখানে হাসির ছলে বয়ে চলে জীবনের কঠিন বাস্তবতা। সেই শহরের ছেলে নাসির শেখ ও তার কয়েকজন সাধারণ বন্ধু মিলে স্বপ্ন দেখে নিজেদের সিনেমা বানানোর। কোনো বড় ক্যামেরা নেই, নেই ঝকঝকে সেট কিংবা প্রযুক্তির চমক, আছে শুধু ইচ্ছে, ভালোবাসা আর এক রাশ আনন্দ। জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোকে পাশ কাটিয়ে তারা খুঁজে পায় মুক্তির একটাই পথ, সিনেমা। আজ এটা কোনো মুভি নয়, বরং এক সত্য ঘটনা। বলছিলাম সুপার বয়েজ অব মালেগাঁওর কথা। গল্পের শুরু 1997 সালে। শহরের এক কোণে কিছু বন্ধু, নাসির, ফারুক, সফিক, আকরাম, আলিম এবং নদীম, তারা নিজেদের মতো করে গড়ে তুলেছিল এক অদৃশ্য জগৎ, যার ভিতর সেঁধিয়েছিল শত শত অপ্রকাশিত স্বপ্ন। তাদের প্রতিদিনের রুটিন ছিল সমাজের চোখে সাধারণ, অথচ মনের ভিতর চলত অস্বাভাবিক কিছু করার নীরব প্রস্তুতি। নাসির নিজের দাদা নিহাল ও নাদিমের সঙ্গে মিলে পরিচালনা করত একটা ছোট সাদামাটা সিনেমা হল, যেখানে প্রতিদিন দেখানো হতো পাইরেট করা সিনেমা, মানে মূলধারার বাহারি জগৎ থেকে চুরি করে আনা কিছু গল্প, যা মালেগাঁওয়ের মানুষকে কয়েক ঘন্টার জন্য হলেও বাস্তব জীবন থেকে দূরে নিয়ে যেত। ফারুক ছিল একজন লেখক, শব্দের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর, কিন্তু এই মধ্যবিত্ত শহরে তার কলমের কদর ছিল সীমিত। প্রতিভা থাকা সত্ত্বেও সে জানত লেখার মাধ্যমে স্বপ্ন পূরণ করা এখানে অনেকটাই অলীক কল্পনা। শফিক প্রতিদিন কাজে যেত একটা প্রিন্টিং ফ্যাক্টরিতে। যন্ত্রের একঘেয়ে শব্দের মাঝে তার সকাল শুরু হতো আর শেষ হতো ক্লান্তিতে। আকরমের ছিল নিজস্ব ছোট্ট স্টুডিও, তবে তার বেশিরভাগ সময় কাটে বিয়েবাড়িতে ফটো তুলে। আর নাসির ওর সঙ্গে ক্যামেরা হাতে ঘোরাফেরা করত। এদিকে আলিম এক শিক্ষকের জীবন নিয়ে বেঁচে থাকলেও তার ভিতরে ছিল এক অন্য জগৎ, যেখানে বাস্তব আর কল্পনা পাশাপাশি হাঁটত। সবাই চেয়েছিল কিছু বড়, ভিন্নতর, নিজেদের প্রতিদিনের জীবনের পেশা ছেড়ে স্বপ্নের পিছনে দৌড়তে। কিন্তু সে সাহস, অনুপ্রেরণা যেন কোথাও গিয়ে চাপা পড়েছিল জীবনের কঠিন চাহিদার কাছে। নাসির একদিন সিনেমা হলে আসে কিছুটা দেরিতে। তার হাতে ছিল কিছু নতুন ফটোশুটের ছবি। সে এগিয়ে যায় তার দাদার দিকে, যেন একগাল নিঃশ্বাস নিয়ে বলছে, সিরাজ ভাই এইসব ছবি নিয়ে মুম্বাই যাবে, প্রডিউসারদের দেখাবে, আর সেখান থেকেই তার জীবনের পথ বদলে হয়তো হিরো হয়ে যাবে। তবে তার দাদা জানতো এই শহরের গল্পগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। সে সোজা সবটা জানিয়ে দেয়, এই ছবি দেখে কেউ নাসিরকে হিরো বানাবে না। আর সিরাজ ভাই, সে নিজেও তো আজ পর্যন্ত মুম্বাইতে কিছু করে উঠতে পারেনি। স্বপ্ন দেখতে তো দোষ নেই, কিন্তু সে স্বপ্ন যদি পেট ভরাতে না পারে, তাহলে তার নাম কেবলই কল্পনা, আর বাস্তব জীবন তার সঙ্গে ঠিক নিজের মতোই চলতে থাকে। সকাল থেকে সিনেমা হলে মাত্র 8টা টিকিট বিক্রি হয়েছে। এই খবরটা শুনে আরো পরিষ্কার হয়ে যায় সবকিছু। চার্লি চ্যাপলিনের সিনেমা দেখানো হচ্ছিল শুধুমাত্র তাদের হলেই, তবুও দর্শক নেই। সবাই চলে যাচ্ছে পাশের হলে অন্য ছবি দেখতে। আসলে মালেগাঁওয়ের দর্শকদের জন্য চার্লি চ্যাপলিন তখন হয়তো উপযুক্ত ছিল না। তাদের প্রয়োজন ছিল কিছু ঝাঁ চকচকে হিট সিনেমা। তাই নাসিরের দাদা নদীমকে হল বন্ধ করতে বলে নাসিরকে পাঠায় নাসিকে হিট সিনেমা নিয়ে আসার জন্য। পরদিন সকালে যখন শহরের কুয়াশা ধীরে ধীরে সরতে শুরু করেছে, তখন নাসির শফিককে নিয়ে বেরিয়ে পড়ল নাসিকের উদ্দেশ্যে। তাদের লক্ষ্য একটাই, হিট সিনেমার ক্যাসেট খুঁজে বের করা, যা হলে চালিয়ে তাদের তলিয়ে যাওয়া থিয়েটারটাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। শেষমেশ তারা পৌঁছয় নাসিক শহরে, তাদের পরিচিত ক্যাসেটের দোকানে। নাসিরের ইচ্ছে ছিল রাজা হিন্দুস্তানি সিনেমার ক্যাসেট কিনবে, কারণ সে জানতো সিনেমাটা তাদের থিয়েটারে চালাতে পারলে তার দাদার মুখে একগাল হাসি দেখা যাবে। ঠিক তখনই অন্য একটা দোকানের এক কোনায় তার চোখে পড়ে একটা অদ্ভুত লেখা, হারাম এবং হালাল টেপ। লেখাটা যেন তাকে একটু চমকে দেয়, কৌতূহল জাগে তার মনে। তাই সে সঙ্গে সঙ্গে শফিককে টাকা দিয়ে ক্যাসেট কেনার দায়িত্ব দিয়ে নিজে দোকানদারের কাছে যায়, জানতে চায় এই হারাম হালাল টেপ আসলে কি। দোকানদার তাকে নিয়ে যায় একটা ভিতরের ঘরে। সেখানে সে দেখায় এক আশ্চর্য জিনিস, দুটো ভিসিআর মেশিন, কিছু তার, আর এক অদ্ভুত প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন সিনেমার ছোট ছোট ক্লিপস কেটে জোড়া লাগিয়ে একেবারে নতুন ধরনের সিনেমা বানানো যায়। এই হারাম টেপের কনসেপ্টটা ছিল ঠিক তাই, সিনেমার গরু ছানা থেকে শাহরুখের ডায়লগ পর্যন্ত সব কেটে কেটে একটা নতুন নিজস্ব গল্প তৈরি করা, যা দেখে নাসির মুগ্ধ হয়ে যায়। সে বুঝে ফেলে এটাতেই রয়েছে মালেগাঁওয়ের নতুন বিনোদনের ভবিষ্যৎ, সস্তা, সৃজনশীল আর সহজলভ্য। এই পদ্ধতিটাই হয়তো ফিরিয়ে দিতে পারে তাদের সিনেমা হলের প্রাণ। তাই সে দেরি না করে সেই সিস্টেম কিনে নিয়ে আসে মালেগাঁওতে আর শুরু করে এক অন্যরকম প্রয়াস।
চেনা সিনেমাগুলোর দৃশ্য কাটাকুটি করে এমনভাবে জোড়া লাগানো যা এক নতুন রকমের বিনোদন দিতে পারে তাদের দর্শকদের। এইভাবে 4টে আলাদা সিনেমার টুকরো টুকরো অংশ নিয়ে তৈরি হয় একটা সম্পূর্ণ নতুন মুভি, যেটা চালানো হয় তাদের থিয়েটারে। তবে শুধু সিনেমা তৈরি করে থেমে যায় না সে। নাসির জানতো দর্শকদের মন জয় করতে হলে সিনেমার পাশাপাশি চাই শক্তিশালী প্রচার, আর সেই প্রচারেও সে কোনো খামতি রাখেনি। ফলে দর্শকদের কৌতূহল বাড়তে থাকে, তারা দলে দলে এসে ভিড় জমাতে থাকে থিয়েটারের সামনে। হলটা যেন আবার বেঁচে ওঠে। এরই মাঝে একদিন নাসির আর আকরম এক বিয়ে বাড়িতে যায়। সেই অনুষ্ঠানে পারফর্ম করতে আসে খানদেশের নিজস্ব শাহরুখ খান, আসিফ আলবেলা, একজন লোকাল পারফর্মার যার চলাফেরা, স্টাইল আর ডায়লগ ডেলিভারিতে যেন হুবহু শাহরুখের ছায়া। লোকজন তাকে দেখে হাততালি দেয়, হর্ষধ্বনি তোলে। আর সেই বিয়ে বাড়িতে উপস্থিত ছিল সাবিনা, যে ছিল নাসিরের বন্ধু, একরকম বোনের মতো। এই আনন্দ উৎসবের মাঝেই আসে মল্লিকা, নাসিরের প্রেমিকা, যার চোখে মুখে এক মিষ্টি হাসি। তার উপস্থিতিতে নাসির যেন নিজের ক্লান্তি ভুলে প্রাণ ফিরে পায়। তারা ঠিক করে রাতে দেখা করে একটু সময় একান্তে কাটাবে। রাতের সে নির্জন মুহূর্তে তারা থিয়েটারে দেখা করে। সেই সময় মল্লিকা জানায় তার বাবা ইতিমধ্যেই পাত্র দেখা শুরু করে দিয়েছেন, তাদের সম্পর্ক আর লুকিয়ে রাখা যাবে না। এইবার সময় এসছে নাসিরের সামনে দাঁড়ানোর এবং পরিবারের সাথে কথা বলার। তবে নাসির চুপ করে থাকে, কিন্তু সে জানে কিছু সিদ্ধান্ত নিতে হয় সময় থাকতে। তাই সে ঠিক করে দাদার সঙ্গে কথা বলবে। পরের দিন সকালে সে মল্লিকার বিষয়ে কথা বলার জন্য দাদার কাছে যেই আসে, ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত ঝড়ের মতো এসে হাজির হয় পুলিশ। তাদের থিয়েটার ঘিরে ফেলতেই হঠাৎ করে আকাশ ভেঙে পড়ে। শো তখন চলছে, থিয়েটারের ভিতরে দর্শকদের তখন হাসি আনন্দের একটা ঢেউ বইছে। আর ঠিক সেই মুহূর্তেই দরজায় ধাক্কা মেরে পুলিশ ঢুকে পড়ে। কোনো কথাবার্তা ছাড়াই তারা শুরু করে দেয় তাণ্ডব। লোকজনকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, প্রজেক্টর ভেঙে দেয়, আর থিয়েটারের দেওয়াল জুড়ে শুধু ভাঙচুর আর আতঙ্কের ছাপ। কারণ একটাই, সেখানে পাইরেটেড মুভি দেখানো হচ্ছিল, যা আইনত অপরাধ। নাসির তখন অসহায় চোখে দেখছিল এই সব কিছু। তার দাদা তখন চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতি সামলে নিতে। শেষমেশ দাদা অনেক কষ্টে পুলিশের হাতে টাকা গুঁজে তাদের মন গলানোর চেষ্টা করে। আর পুলিশ একটু শান্ত হয় এবং তারা একটা হিন্দি সিনেমার ক্যাসেট নিয়ে ফিরে যায়। এই ধাক্কার পরে এক সন্ধ্যায় নাসির আর শফিক বসে এই নিয়ে আলোচনা করতে। নাসির জানতো যে গোটা মালেগাঁওতে শুধু সেই ছিল যে জ্যাকি চ্যানের অ্যাকশন মুভিগুলো ঠিকঠাক বুঝে দেখে, বাকি সবাই তো শুধু মারামারিই বোঝে। এই বাস্তবতাই হয়তো তাকে ভাবিয়ে তোলে, হয়তো সিনেমা শুধু দেখার নয়, বানানো যেতে পারে। এবং সেই চিন্তা থেকেই জন্ম নেয় এক নতুন স্বপ্নের। নাসির ঠিক করে ফেলে তারা মুভি বানাবে, তবে মুম্বাইয়ের স্টুডিওতে নয়। তারা বানাবে এই মালেগাঁওয়ের বুকে, নিজেদের থিয়েটারে, নিজেদের নিয়মে। পুলিশও কোনো প্রশ্ন তুলবে না, কারণ এটা তো তাদের নিজেদের জগৎ, নিজেদের শহর। শফিক প্রথমে একটু চমকে গেলেও শেষমেশ রাজি হয়ে যায়। এরপর শুরু হয় নাসিরের পরিকল্পনা। সে নিজের ঘরে বসে একটা ভিডিও দেখে এবং শুটিং রিলেটেড যাবতীয় দরকারি জিনিসপত্রের একটা নোট তৈরি করতে থাকে। এই নোট নিয়ে সে যায় চায়ের থেকে তাদের অস্থায়ী আড্ডাস্থলে, যেখানে সব বন্ধু একত্রিত হয়। সেখানে গিয়ে তার পরিকল্পনার কথা বলে, কতটা স্বপ্ন সে দেখছে এই সিনেমা নিয়ে। কিন্তু শফিক বাদে আর কেউ তার সাথে এগিয়ে আসতে চায় না। কেউ ভাবে এটা অসম্ভব, কেউ ভাবে এত টাকা কোথা থেকে আসবে। ফলে সাহস পায় না এমন কিছু করার। হতাশ হয়ে নাসির ফিরে আসে বাড়িতে। দাদার কাছে আসা নিয়ে গেলে সেখানেও একই সুর। দাদা তাকে স্পষ্ট জানিয়ে দেয় এই পাগলামিতে সে কোনো সাহায্য করতে পারবে না। শুধু 12,000 টাকা নিয়ে সিনেমা বানানো তো মুখের কথা নয়, এক কথায় বলতে গেলে এটা অসম্ভব। পরের দিন নাসির ও তার দাদা যায় মল্লিকার বাড়ি। উদ্দেশ্য ছিল বিয়ের প্রস্তাব রাখা। আর নাসির ভেবে নিয়েছিল তার মুভি বানানোর স্বপ্ন নিয়েও কথা বলবে। কিন্তু পরিস্থিতি এমনভাবে ঘুরে যায় যে তার কথাই হয়ে ওঠে না। মল্লিকার বাবা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা ইতিমধ্যে মুম্বাইয়ের এক পাত্রের সাথে কথা বলেছে এবং নাসিরের মতো একজন থিয়েটার চালককে তারা কন্যাদান করবে না। নাসিরের দাদা নিজেও সেখান থেকে নীরব হয়ে যায় এবং সে কোনো কথাই বলতে দেয় না নাসিরকে। পরের দিন ফারুক, যে ছিল এক নিঃসঙ্গ লেখক, দেখে যে তার সৎ মা তার সমস্ত লেখা বিক্রি করে দিয়েছে সামান্য কিছু টাকার জন্য। সেই মুহূর্তে তার কাছে স্পষ্ট হয়ে যায় এই দুনিয়ায় একটা লেখার সম্মান, অনুভূতি বা কষ্টের কোনো মূল্য নেই। এখানে টাকাই শেষ কথা। এই ব্যথা বুকে নিয়ে সে চলে যায় নাসিরের কাছে। নাসির তখনও ভাঙা মনের মধ্যে একটুখানি আশার আলো খুঁজছিল। ফারুকের আগমনে সে একটু চমকে ওঠে। ফারুক জানায় সে নাসিরের সিনেমার জন্য গল্প লিখতে রাজি। আর এইভাবে এক আশ্চর্যের মতো বাকিরাও একে একে এগিয়ে আসে। আর শুরু হয় মালেগাঁওয়ের প্রথম সিনেমা বানানো যাত্রা, যেখানে স্বপ্ন আর বাস্তবে একসাথে হাঁটতে শুরু করে।
টাকার অভাব থাকা সত্ত্বেও মনোবল আর ইচ্ছাশক্তি হয়ে ওঠে তাদের সব থেকে বড় সম্পদ। নাসিরের হাতে প্রায় সব কিছুই ছিল, লোক, জায়গা, থিয়েটার, ইচ্ছাশক্তি, এমনকি কিছুটা টাকাও। শুধু একটাই জিনিসের অভাব, একটা উপযুক্ত স্ক্রিপ্ট। ফারুক একটা স্ক্রিপ্ট লিখেছিল তো বটে, যার নাম ছিল ডিটেকটিভ মালেগাঁও, কিন্তু সে চিত্রনাট্য ছিল একেবারেই অন্য। সেটা ছিল গভীর, চিন্তাশীল এবং শিক্ষিত পাঠকের উপযোগী, যেটা মালেগাঁওয়ের সাধারণ মানুষ বুঝবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল। নাসির তো জানতো এই শহরে এই মানুষরা রোজকার জীবনে কত কষ্ট, হাহাকার নিয়ে বাঁচে। সেখানে আরো সিরিয়াস কিছু দেখিয়ে তাদের মন খারাপ করানোর কোনো মানেই হয় না। তাদের দরকার ছিল এমন একটা চিত্রনাট্য যেটা একেবারে সোজাসাপটা, সহজ, হাসির, যাতে দর্শক হেসে ওঠে, যা ভুলিয়ে দেবে তাদের জীবনের চাপ, কষ্ট আর রোজগারের দুঃখ। এই চিন্তা থেকে নাসির প্রস্তাব দেয় তাদের প্রথম সিনেমার নাম হবে মালেগাঁওয়ের শোলে, যেখানে জনপ্রিয় ক্লাসিক শোলে মুভির আদলে তৈরি হবে তাদের নিজস্ব কাহিনী। মালেগাঁওয়ের জীবন, ভাষা, রং, আবেগ দিয়ে গড়ে তোলা এক হাসির ছবি। ফারুক এই কথা শুনে প্রথমে একটু চমকে গেলেও ধীরে ধীরে লেখার কাজে লেগে পড়ে। তার কলমে গড়ে উঠতে থাকে শোলের এক নতুন সংস্করণ, একটা হালকা, বিনোদনমূলক অথচ আন্তরিক গল্প, যেটা মালেগাঁওয়ের মানুষ হাসি মুখে গ্রহণ করবে। এদিকে নাসির শুরু করে অর্থ জোগাড়ের চেষ্টা, সঙ্গে আকরম খুঁজতে থাকলো শুটিংয়ের জায়গা যেখানে তাদের দৃশ্যগুলো ধারণ করা সম্ভব হবে। ফারুক শেষমেশ স্ক্রিপ্ট লেখা শেষ করে ফেললো। এবার শুরু হয় আসল প্রস্তুতি। কে কোন চরিত্র অভিনয় করবে, কিভাবে সংলাপ বলবে, পোশাক কেমন হবে, এইসব নিয়ে নানান আলোচনা। কিন্তু একটা বড় সমস্যা তখনও বাকি, নারী চরিত্র কে করবে। রাধা চরিত্রের জন্য মেয়ে পাওয়া গেলেও বাসমতী চরিত্রের জন্য দরকার ছিল এমন একজন যাকে দেখেই দর্শক মুগ্ধ হয়ে যাবে, যার মধ্যে থাকবে আকর্ষণ, লাবণ্য এবং কিছুটা খোলামেলা আবহ। তখনই খোঁজ পাওয়া যায় একজন ড্যান্সার, নাম তৃপ্তি। সে রাজি হয় অভিনয় করতে, কিন্তু তার শর্ত ছিল স্পষ্ট। প্রতিদিনের জন্য 1000 টাকা পারিশ্রমিক, আলাদা মেকআপ রুম এবং প্রতিদিন তাকে দিতে হবে অরেঞ্জ জুস। নাসিরের চোখে এই শর্তগুলো পড়তে সে কিছুটা বিরক্ত হলেও যখন সে তৃপ্তির অভিনয় দেখে তখন বুঝে যায় এমন চরিত্রে এমনটাই প্রয়োজন, তাই সে আপোষ করে রাজি হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বচ্চন, অর্থাৎ জয়ের ভূমিকায় কে অভিনয় করবে সেটা নিয়ে চলে শেষ পর্বের অডিশন। শেষমেশ চায়ের দোকানের মালিক রাজুকে দেওয়া হয় সে চরিত্র। সে চুপচাপ কাজ করে, কিন্তু তার মধ্যেই একটা সাবলীল আত্মবিশ্বাস ছিল যেটা সবাইকে টানে। এইভাবে এক ঝাঁক অদ্ভুত রংচঙে সাহসী মানুষদের হাত ধরে মালেগাঁওয়ের শোলে সিনেমা যাত্রা শুরু হয়। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত দিন, যেদিন তাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছিল। যেদিন শুরু হয় শুটিং। সকালের আলো ফুটতেই প্রস্তুতি শুরু। সবাই যার যার চরিত্রে প্রবেশের চেষ্টা করে। রাজু, যে কিনা চায়ের দোকানে কাজ করত, আজ সে মালেগাঁওয়ের শোলে মুভিতে হয়ে উঠেছে অমিতাভ বচ্চনের চরিত্র। কিন্তু বাস্তবে অভিনয় তো সহজ কাজ নয়, তাই মাঝের মধ্যে সে তার সংলাপ ভুলে যেতে থাকে। কখনো সে থেমে যায়, কখনো বাক্য অর্ধেক বলে চুপ করে যায়। অন্যদিকে নাসির, যে এই পুরো প্রকল্পের পরিচালক ও স্বপ্নদ্রষ্টা, মাঝে মাঝে এতটাই আবেগে ভেসে যায় যে শট চলাকালীন ভিডিও রেকর্ড করতেই ভুলে যায়। তবুও এত কিছুর পরেও কারোর উৎসাহে ভাটা পড়েনি। সবাই জানতো স্বপ্ন পূরণ সহজ নয়, তাই এই স্বপ্নকে সফল করতেই তারা একত্র হয়েছে। এমন সময় তৃপ্তি এসে পৌঁছায় শুটিং লোকেশনে। সবাই তাকে দেখেই চমকে যায়, কারণ সে ছিল বাসমতির চরিত্রে মুভির এক গুরুত্বপূর্ণ অংশ। তবে তৃপ্তি একা আসেনি, তার কোলে ছিল তার ছোট্ট ছেলে, যাকে সে কোথাও ছেড়ে যেতে পারেনি। এরই মাঝে আসে এক অপ্রত্যাশিত বাধা, আকরম, যে ক্যামেরাম্যানের কাজ করছিল। হঠাৎ করেই একটা বিয়ের কাজ পেয়ে যায়, যেটা ছিল নাসিরের প্রাক্তন প্রেমিকা মল্লিকার বিয়ে। এইটা জেনে নাসির নিজের মনকে থামাতে পারেনি। সে পৌঁছয় বিয়ে বাড়িতে, ক্যামেরা হাতে বন্দি করে তার প্রেমিকার বিদায়ের মুহূর্ত। একদিকে সে ক্যামেরার মাধ্যমে সে দৃশ্য ধরে রাখছিল, আর অন্যদিকে ভিতর থেকে জানতো সেই স্থানে এই মুহূর্তে তারই থাকার কথা ছিল। এই মানসিক ধাক্কা সামলে পরের দিন আবার শুরু হয় শুটিং, কিন্তু এইবার এক নতুন দ্বন্দ্ব দেখা যায়। ফারুক, যিনি মূল স্ক্রিপ্ট লিখেছিলেন, তিনি চেয়েছিলেন এই সিনেমায় যেন কোনো রকমের বিজ্ঞাপন না থাকে, কারণ তিনি তার শিল্পের বিশুদ্ধতায় বিশ্বাস করতেন। কিন্তু শুটিংয়ের খরচ মেটাতে এবং প্রোডাকশনের জন্য অর্থ জোগাড় করতে নাসির এক ম্যাচিস কোম্পানির বিজ্ঞাপন সিনেমার মধ্যে জুড়ে দেয়, যার বিনিময়ে তারা পায় 8000 টাকা। এই বিষয়টাকে কেন্দ্র করে ফারুক এবং নাসিরের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়। ফারুক মনে প্রাণে চাইছিল এই সিনেমাটা যেন শুধুমাত্র একটা নিখাত সৃষ্টি হয়, যেখানে কোনো রকম বাণিজ্যিকতা না থাকে। নাসিরের কাছে এটা ছিল এক রকমের বাধ্যতা, কারণ সে জানতো বিনা টাকায় এত বড় উদ্যোগ টিকিয়ে রাখা সম্ভব নয়। তবুও সমস্ত দ্বন্দ্ব ভুলে তাদের মুভি শেষ হয়।
কিছুদিন পর আলী মুম্বাইয়ের এক ইউনিভার্সিটিতে উর্দু সাহিত্যের প্রফেসর হিসেবে যোগ দেয় এবং সেই সময় আসে মহেন্দ্রক্ষণ, যেদিন ছিল মুভির প্রিমিয়ার শো। প্রথম দিনে মালেগাঁওয়ের শোলে মুভিটা দর্শকদের হৃদয় কেড়ে নেয়। সিনেমা শেষ হতেই থিয়েটারের সামনে মানুষ ভিড় করে। এই মুভির মাধ্যমে সাধারণ মানুষের হাসি কান্নার গল্প, মালেগাঁওয়ের নিজস্বতা তুলে ধরার সে প্রচেষ্টা একেবারে সার্থক হয়। দর্শকদের ভালোবাসায় ভরে ওঠে পুরো থিয়েটার। কাতারে কাতারে মানুষ আসতে থাকে সিনেমা দেখতে। মালেগাঁও শহরের মানুষ যেন প্রথমবার নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখে বড় পর্দায়। এই সিনেমা হয়ে ওঠে এক বিশাল সাফল্য এবং সেই সাফল্য এনে দেয় নাসিরের জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। তার জীবন বদলে যায় একেবারে। তবে এই সাফল্যের পর এক নতুন টানাপোড়েন শুরু। সকলেই যেন সবকিছুর জন্য নাসিরকেই একমাত্র বাহবা জানাতে থাকে, তাকেই একমাত্র পিতৃত্বের দাবি দেয়। কিন্তু এই চিত্রনাট্য যিনি লিখেছিলেন, যিনি এই গোটা গল্পের প্রাণ ছিলেন, ফারুক, তিনি রয়ে যান ছায়ায়। এই অন্যায়, এই উপেক্ষা তার মনে এক গভীর ক্ষোভের জন্ম দেয়। সে বুঝে যায় যতই চেষ্টা করুক তার স্বপ্ন এবং শিল্পের কদর এখানে নেই। নাসির তখন দ্বিতীয় মুভির পরিকল্পনা করতে শুরু করে, মালেগাঁওয়ের শান। ঠিক যেমন রমেশ সিপ্পি শোলের পর বানিয়েছিলেন শান, তেমনই নাসির চায় তার সাফল্য ধরে রাখতে। কিন্তু ফারুক এতে মোটেই সম্মত হয় না। সে প্যারোডি সিনেমার ধারক নয়, সে চায় একেবারে মৌলিক কিছু করতে, তার নিজের চিন্তাধারার ভিত্তিতে। নাসিক আর তার মধ্যে আবার শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। দুজনের মধ্যে তৈরি হয় দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাস। এই পরিস্থিতির মধ্যে ফারুক মালেগাঁও থেকে কাজ করার ইচ্ছে হারিয়ে ফেলে। সিদ্ধান্ত নেয় সে মুম্বাই যাবে, কারণ তার বিশ্বাস তার লেখা, তার গল্প একদিন দুনিয়ার সামনে পৌঁছবে। কিন্তু সেই পথ মালেগাঁও থেকে নয়, বরং বড় পর্দা এবং বড় শহরের ভিতর দিয়ে। বেরিয়ে যায় কয়েকটা বছর। ক্যালেন্ডারের পাতায় তখন 2004। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু মালেগাঁওয়ের সিনেমার জগতে যেন এক অদ্ভুত স্থবিরতা নেমে এসছে। মালেগাঁওয়ের শোলে যে আলোড়ন তুলেছিল এক সময়, সেই উৎসাহ এখন অনেকটাই কমে এসছে। তাদের মুভির সেল দিন দিন কমতে থাকে। এই সময় নাসিরের পরিবার তার বিয়ের কথা এগিয়ে নিয়ে আসে। তার দাদা সাবিনার সঙ্গে তার বিয়ে ঠিক করে ফেলে। তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে নাসির জানতো ঠিক এটা কোনো প্রেমের বিয়ে নয়। সেই কথা বুঝতো যে হঠাৎ করে ভালোবাসা জন্মানো যায় না, সেই অনুভবের জন্য এখন প্রয়োজন সময়। তাই তাদের মধ্যে সম্পর্কের শুরুটা বন্ধুত্বের মাধ্যমেই হয়। অন্যদিকে বহু দূরে মুম্বাই শহরে ফারুক এখনো তার স্বপ্ন নিয়ে লড়ে চলেছে। সিনেমার জগতে নিজের একটুকু জায়গা বানানোর জন্য দিনের পর দিন সে নিজেকে উজাড় করে দিচ্ছে। কিন্তু সেই জায়গা এখনো অধরায় রয়ে গেছে। প্রতিটা দিনে শুরু হয় নতুন আশায়, আর প্রতিটা দিন শেষ হয় ছোট ছোট হতাশায়। এই সময় মালেগাঁওয়ের শান মুক্তি পায়। তবে এইবারেও আলো পড়ল কেবল একজনের উপর, নাসির। মালেগাঁওয়ের ইয়াস চোপড়া উপাধি এইবার তার কাঁধেই যায়। অথচ যারা সত্যিকারের কষ্ট করেছে, যারা পর্দার আড়ালে থেকে দিন রাত ঘাম ঝরিয়েছে, আকরাম, শফিক কিংবা অন্য কেউ, তাদের নাম কেউ জানতেও চায় না। মুম্বাইতে একদিন ফারুক সিরাজের ভাইয়ের সঙ্গে দেখা করে, জানায় সে জাভেদ খানের সঙ্গে ছবি তুলেছে। কিন্তু সিরাজ ভাই তাকে পরামর্শ দেয় সে যেন মালেগাঁওয়ে ফিরে যায়, কারণ বাস্তবতা তাকে তেমনই নির্দেশ করছে। তবে ফারুক তো সেই মানুষ নয় যে এত সহজে হার মানে। হাল ছেড়ে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মালেগাঁওতে নাসির ঠিক করে তার পরবর্তী সিনেমা সে বানাবে আসিফ আলবেলার সঙ্গে। সেভাবে এই সিনেমা তাদের সুনাম এবং খ্যাতিকে আরো অনেক দূর নিয়ে যাবে। তবে এইবার যেন আগের মতো কেউ তার পাশে নেই। একে একে সবার সরে যাওয়া শুরু হয়। তাদের মনে হয় এই কাজ থেকে তারা কিছুই পায়নি। সম্মান হোক বা অর্থ, সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কেবলমাত্র একজন, নাসির। আকরম এই সময় সেলিম জাকির মুভিতে ক্যামেরা আর এডিটিং এর কাজ করার সুযোগ পেয়ে যায়। এই নতুন সুযোগ পেয়ে সে আর পিছনে ফিরে তাকায় না। নাসিরের সঙ্গে কাজ করাও বন্ধ করে দেয়। সবাই একে একে সরে গেলেও শফিক তাকে ছেড়ে যায় না। সবার যখন আস্থা ভেঙে গেছে, তখনও শফিক ছিল তার পাশে। এইভাবেই কাটছিল দিন। কিন্তু হঠাৎই একদিন খবর আসে ফারুকের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই খবর শুনে সে তড়িঘড়ি করে ফিরে আসে গ্রামে। দেখা হয় পুরনো বন্ধু নাসির এবং শফিকের সঙ্গে। তবে এতদিন পরে হলেও সে দুঃখের সময় তাদের আবার এক করেছিল, যেখানে জমে থাকা আক্ষেপের পাহাড় ভেঙে পড়ে। নাসিরের সঙ্গে আবারও ঝামেলা শুরু হয়। তাদের মধ্যে তর্ক বিতর্কে পুরনো ক্ষতগুলো যেন আবার নতুন করে খুলে যায়। শুরু হয় তাদের পরবর্তী মুভির শুটিং। বহু বছর ধরে শফিক অপেক্ষা ছিল একটা চরিত্রের জন্য, যেখানে সে নিজেই থাকবে পর্দার সামনে, ক্যামেরার সামনে, একেবারে দর্শকদের চোখের সামনে। অবশেষে সেই সুযোগ এসে যায়। নাসির এইবার তাকে মুভির এক চরিত্রে নেয়। শফিক আনন্দে উচ্ছ্বসিত হয়, কারণ এটা শুধুই একটা অভিনয়ের সুযোগ নয়, বরং তার অনেক দিনের স্বপ্ন পূরণ। অন্যদিকে ফারুক তখনও মুম্বাইতে। সে দেখা করে একজন প্রডিউসারের সাথে, নিজের লেখা নিয়ে যায় তার কাছে। কিন্তু সে প্রডিউসার তাকে বলে এই কাহিনী ভালো, কিন্তু যদি এটাকে একটু কমার্শিয়াল বানানো যায়, যদি একটু শহুরে স্বাদ দেওয়া যায়, তাহলে এটা কাজে আসবে।
ফারুক বুঝে যায় তার গল্পকে তারা মুম্বাই স্টাইলে বানাতে চাইছে, যার মানে গল্পের আসল রূপটাই হারিয়ে যাবে। সে প্রস্তাব ফিরিয়ে দেয় এবং ফিরে আসে তার নিজের পথে। ফোকাস ফিরল মালেগাঁওতে। শুরু হয় তাদের নতুন মুভির প্রিমিয়ার। শফিক এই মুভিতে ছিল, সে অভিনয় করেছে, কিন্তু যখন পর্দায় সিনেমা চলে দেখা গেল তার মুখ কোথাও দেখা যাচ্ছে না। একটা শটেও সে স্পষ্ট নয়। দর্শকদের চোখে সে প্রায় অদৃশ্য হয়ে গেছে, আর তার নামও কেউ উচ্চারণ করে না। শফিকের সেই স্বপ্ন পর্দায় নিজেকে দেখা যেন অপূর্ণই থেকে যায়। তবে এই সিনেমাটা আগের মতো হিটও হয় না। সিনেমা আর তাদের দল লাভ তো করেই না, বরং এইবার তারা আর্থিক সমস্যার মুখোমুখি হয়। ধীরে ধীরে ভেঙে পড়ে পুরো টিম। এরপর কেটে যায় প্রায় 6 বছর। নাসির এখন আর মুভি বানায় না, তার এখন নিজস্ব একটা রেস্তোরাঁ রয়েছে যেখানে সে নিজেই কাজ করে। সিনেমার জগৎ তার জীবনে যেন এক অধ্যায় ছিল যেটা সে পিছনে ফেলে এসছে। শফিক আবার ফিরে যায় তার পুরনো জীবনের প্রিন্টিং ফ্যাক্টরিতে। তবে এই শান্ত জীবনে একদিন আসে এক ঝড়। শফিকের ক্যান্সার ধরা পড়ে, ঠিক সেই আনন্দ সিনেমার মনোজ খান্নার মতো। রোগটা ধরা পড়ার পর শুরু হলো কেমোথেরাপি। এই খবর সময়ের সাথে ছড়িয়ে পড়ল। আগের টিমের আকরাম, ইরফান, যারা একসময় নাসিরের টিমে কাজ করত, সবাই এসে শফিককে দেখতে যায়। মুম্বাইয়ে থাকা ফারুক খবর পায় শফিকের অসুস্থতার। অনেকদিন পর ঠিক শফিকের জন্মদিনের দিন সে ফিরে আসে তার জন্মভূমি মালেগাঁওতে। এই ফিরে আসার পিছনে ছিল শুধু বন্ধুত্ব নয়, ছিল এক গভীর টান। ফারুক এসে নাসিরকে আবার অনুপ্রাণিত করে, জানায় সে সাধারণ কেউ নয়, সে এমন গল্প বলে যা আসল মানুষের কথা বলে। মুম্বাইয়ের সেই গল্পের কোনো দাম নেই, কিন্তু সেইগুলোই আসল। ফারুকের এই কথাগুলো নাসিরকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন ডাক্তার জানায় শফিকের কেমোথেরাপিও কাজে আসছে না। ক্যান্সার এখন থামানো সম্ভব নয়, তাই ওকে যত্নে রাখা ছাড়া কিছুই করা যাবে না। হসপিটাল থেকে ফিরে আসার পথে শফিক জানায় সে একটা ঝর্ণা দেখতে চায়। সেই শান্ত জায়গায় দাঁড়িয়ে সে তৃপ্তি আর নাসিরকে জানায় সে মরতে ভয় পায় না, তার কোনো আফসোস নেই। কিন্তু একটা আফসোস তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে কিছুই করে যেতে পারলো না, এমন কিছু না যার জন্য লোকে তাকে মনে রাখবে। এই কথাগুলো শুনে নাসির থেমে যায়, ভাবে তার মনে হয় এখনো সময় আছে এবং এইখান থেকে শুরু করবে নতুন কিছু। এরপর গভীর রাতে নাসির ফারুকের বাড়িতে যায়। সে জানায় তারা আবার একটা সিনেমা বানাবে, তবে এইবার অভিনয়ের ভূমিকায় থাকবে শফিক, তাও সুপারম্যানের চরিত্রে। ফারুক প্রথমে কিছুটা অবাক হয়ে যায়। নাসির জানায় ফারুকের হাতে মাত্র 1 সপ্তাহের সময় আছে, তার মধ্যেই স্ক্রিপ্ট রেডি করতে হবে। পরের দিন সকালে নাসির একবারে চলে যায় শফিকের কেমোথেরাপির দায়িত্বে থাকা ডাক্তারের কাছে। সে ডাক্তারের কাছে অনুরোধ করে যেন তিনি মালেগাঁওতে এসে শফিকের ফলো আপ করেন। তবে ডাক্তার প্রথমে রাজি হয় না। তখন নাসির জানায় তাদের সিনেমায় সুপারম্যানের বাবার চরিত্রে তাকে কাস্ট করা হবে। এই প্রস্তাব শুনে ডাক্তার সম্মতি দেয়। নাসির বাড়ি ফিরে এসে সব ঘটনা শফিককে জানায়। ফারুকও তখন শফিককে তার লেখা গল্প পড়ে শোনায়। নাসির এরপর আলিম, ইরফান সহ দলকে জড়ো করতে থাকে, কিন্তু ভিলেন চরিত্রের জন্য যাকে দরকার ছিল আকরাম, সে তখনও তাদের সঙ্গে যুক্ত হয়নি। তখন নাসির শফিককে অনুরোধ করে সে যেন গিয়ে আকরামের সঙ্গে কথা বলে। তবে ফারুকের কথা শুনে এবং শফিকের কথা ভেবে আকরাম যোগ দেয় তাদের সাথে। সবকিছু প্রস্তুতি হওয়ার পর শুরু হয় শুটিং। মালেগাঁওয়ের চেনা জায়গাগুলো হয়ে ওঠে তাদের সিনেমার সেট, আর ক্যামেরার সামনে এসে দাঁড়ায় শফিক। আর কোনো ছায়ায় নয়, এইবার সে ঠিক মধ্য আলোয় মালেগাঁওয়ের সুপারম্যান হয়ে। সময়ের সাথে শুটিং শেষ হয়। প্রিমিয়ারের দিন মালেগাঁও ভরে ওঠে উচ্ছ্বাসে। উপস্থিত থাকে আসিফ আলবেলা ও শফিক শেখ। আলো নিভে যায়, পর্দায় ভেসে ওঠে শফিক। এইবার আর মুখ ঢাকা দিয়ে নয়, বরং স্পষ্ট ও গর্বিত হয়। করতালিতে কাঁপে হল। শফিক শুধু হেসে চেয়ে থাকে সবার দিকে। এরপর রিয়েল লাইফের মালেগাঁওয়ের সুপার বয়েজদের দেখিয়ে মুভিটার পরিসমাপ্তি ঘটে। শফিক তবে আর বাঁচেনি, কিন্তু মৃত্যুর আগেই সে বেঁচে থাকে মালেগাঁওয়ের হৃদয়ে সত্যিকারের সুপারম্যান হয়ে।